শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। আপনারা শুনছেন মহিউদ্দিন আহমদের বই বেলা অবেলা থেকে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশের অজানা ইতিহাস, শেখ মুজিবের শাসনামল। পর্ব ৮, শেখ মুজিব, আওয়ামী লীগ। এখন শুনবেন সপ্তম পর্বের পরের অংশ থেকে। পর্ব ৮। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতির উপর মার্কিন প্রশাসনের নজরদারি ছিল। ১৯৭৫ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মার্কিন রাষ্ট্রদূত ডেভিস ইউজিন বোস্টারকে বলেছিলেন, শেখ মুজিব ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র ছেড়ে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি গ্রহণ করবেন। ফলে প্রেসিডেন্ট পার্লামেন্টের রাজনৈতিক বাধ্যবাধকতার বাইরে গিয়ে পছন্দের দক্ষ লোকদের মন্ত্রিসভায় নিতে পারবেন। শেখ মুজিব তানজানিয়ার নেতা জুলিয়াস নায়ারের মতো সমাজতান্ত্রিক ধাঁচের একটা দল বানাবেন, এমন একটা গুঞ্জন থাকলেও পররাষ্ট্র সচিব তা নাকচ করে দেন। অথচ ৪৮ ঘন্টার মধ্যেই পালাবদল ঘটে গেল। ২৫ জানুয়ারি ১৯৭৫ সংসদে চতুর্থ সংশোধনী বিল উত্থাপন করা হয়। এক নজিরবিহীন ন্যূনতম সময়ের মধ্যে বিলটি ২৯৪/০ ভোটে সংসদে পাশ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিলটি নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি। এই বিলের মাধ্যমে একদলীয় সরকার ব্যবস্থা কায়েম করে রাষ্ট্রপতির ওপর নির্বাহী ও আইন বিচার বিভাগের সকল নিয়ন্ত্রণ ন্যস্ত করা হয়। একই সংশোধনী বলে শেখ মুজিব দেশের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা নেন। বিল পাশ হওয়ার পর পদত্যাগ করার সুযোগ না দিয়ে মাহমুদুল্লাহকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিয়ে শেখ মুজিব তৎক্ষণাৎ স্পিকারের কাছে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। প্রকৃতপক্ষে একদলের নিয়ন্ত্রণাধীন সংসদ ব্যবস্থা থেকে একদলীয় সরকার ব্যবস্থায় রূপান্তর ঘটে। যেদিন চতুর্থ সংশোধনী বিল সংসদে পাশ হয়, ওই সময় সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতার সম্পাদক মতিউর রহমান সংসদের অতিথি গ্যালারিতে উপস্থিত থেকে পুরো বিষয়টা দেখেছেন। তার অভিজ্ঞতা ছিল এরকম। স্পিকার আব্দুল মালিক উকিল অধিবেশন শুরু করলেন। চিফ হুইপ শাহ মোজাম্মেল হোসেন বললেন, আপনাদের সামনে প্রস্তাব দেয়া আছে। আমার প্রস্তাব হলো এটা পাঠ না করা। সবাই মিলে প্রস্তাব পাঠ না করার প্রস্তাব পাশ হলো। উনি আবার চতুর্থ সংশোধনী প্রস্তাব পাশের প্রস্তাব আনলেন এবং তা পাশ হলো। কয়েক মিনিটের মধ্যে একটি নতুন রাষ্ট্রের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন আমার অবাক লেগেছিল। পুরোটাই ছিল সাজানো। সংসদ ভবনে বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি তোয়াব খানের কাছে আমি দুবার গিয়েছি। দেখি তাজউদ্দিনের ঘাড়ে হাত দিয়ে শেখ মুজিব বেরিয়ে আসছেন। তাজউদ্দিন মন্ত্রিসভায় নাই, but he attended the meeting and tried to convince others including CPB leadership. আপনারা তাড়াহুড়ো করে এটাতে যাবেন না, বাধা দেন। তাজউদ্দিন ওয়াজ সিরিয়াসলি কনভিন্সড যে এটা ঠিক পথ না। উনি মিটিংয়ে পার্টিসিপেন্ট করেননি। সিপিবিকে বলেছেন, নিশ্চয়ই অন্যদেরকেও বলেছেন। চতুর্থ সংশোধনী বিল যখন পাশ হয় তখন প্রতিবাদী কণ্ঠ ছিল খুবই কম। জাতীয় লীগের আতাউর রহমান খান, জাসদের আবদুল্লাহ সরকার, মাইনুদ্দিন মানিক ও আব্দুস সাত্তার এবং স্বতন্ত্র সদস্য মানবেন্দ্র নারায়ণ মার্মা সংসদ কক্ষ থেকে ওয়াকআউট করেছিলেন। বিপ্লবী গণবাহিনীর ডেপুটি কমান্ডার, পরে জাসদের এক অংশের সভাপতি হাসানুল হক ইনুর একটি মূল্যায়ন এখানে উল্লেখ করা যেতে পারে। তার মতে বঙ্গবন্ধু শেখ মুজিব অবৈধ দখলদার ছিলেন না, তবে তিনি স্বৈর শাসকে রূপান্তরিত হন। তার স্বৈরতান্ত্রিক পদক্ষেপসমূহকে যথা দ্বিতীয় চতুর্থ সংশোধনী সংসদ বৈধতার ছাড়পত্র দেয় এবং তিনি নির্বাচন ছাড়াই একচ্ছত্র ক্ষমতার অধিকারী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রপতি হন। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে শেখ মুজিব রাষ্ট্রপতির দায়িত্ব নিজ হাতে নেয়ার বিষয়টা ভারতের গণমাধ্যমে যেমন প্রচার পেয়েছিল, সমালোচনাও হয়েছিল। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী লেনিনবাদী
সমর্থিত সাময়িক ফ্রন্টিয়ারের 1 ফেব্রুয়ারি 1975 সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে মন্তব্য করা হয় যে সরকারের একচ্ছত্র সংখ্যাগরিষ্ঠতা থাকলেই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মোকাবেলা করা যায় না। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের দুঃখ কষ্ট নব্য শাসক শ্রেণীর সৃষ্টি, শ্রেণীগত অসঙ্গতিরই ফল। কিন্তু বাংলাদেশের শাসক ও প্রশাসকরা অধিকতর অযোগ্য, দুর্নীতিপরায়ণ এবং লোভী। এরা রাতারাতি বড় হতে চায়। মন্তব্যে আরও বলা হয়, জাতির প্রতি যা সবচেয়ে অবমাননাকর, মুজিব তাকে দ্বিতীয় বিপ্লব নামে অভিহিত করেছেন। একই দিন নয়াদিল্লি থেকে প্রকাশিত স্টেটসম্যান উইকলিতে প্রকাশিত এক নিবন্ধে কুলদীপ নায়ার বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সমালোচনা করে বলেন, কূটনৈতিক শিষ্টাচার যাই হোক না কেন, বাংলাদেশের প্রতিটি কাজ ভারতের সমর্থন করার দরকার নেই। অভিনন্দন বার্তাটি দেরিতে পাঠানো যেত, অন্তত এটুকু বুঝিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশে যা ঘটেছে তাতে ভারত উৎসাহ বোধ করছে না। কুলদীপ নায়ারের মন্তব্য ছিল, নয়াদিল্লি হয়তো বিশ্বাস করছে যে এই পরিবর্তন বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে মোকাবেলা করতে শেখকে সাহায্য করবে, কিন্তু একথা ভুললে চলবে না যে শেখ ভারতের প্রতি অত্যন্ত বন্ধু ভাবাপন্ন তাজউদ্দিন আহমদকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়েছেন। 3 বছর আগে তাজউদ্দিন আহমদ আমাকে বলেছিলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এত ভালো যে ইচ্ছা করে এখনই মরে যায়, এর অবনতি দেখতে বেঁচে থাকতে চাই না। ভারত বিরোধী মনোভাবের কারণ শেখ খুব ভালো করেই জানেন। জিনিসপত্রের অভাব এবং দ্রব্যমূল্যের জন্য জনসাধারণ কষ্ট পাচ্ছে। কাজেই তারা বিশ্বাস করে যে তারা অসুবিধা ভোগ করেছে যেহেতু প্রতিটি জিনিস ভারতে চলে যাচ্ছে। বস্তুত ভারত বিরোধী মনোভাব প্রতিরোধ করার জন্য ঢাকা কিছুই করেনি। সম্ভবত এর কারণ এই যে ভারত বিরোধী মনোভাব মোকাবেলা করতে হলে সরকারকে জনসাধারণের রোষানলে পড়তে হবে। ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার জেএন দীক্ষিতের ভাষ্য অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে দলাদলির কারণে শেখ মুজিবের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। তিনি কিছু মৌলিক সংস্কারের কথা ভাবলেন। তৃণমূলে আওয়ামী লীগ সমর্থন হারাচ্ছিল। পার্লামেন্টে এই দলের একচ্ছত্র আধিপত্য থাকায় অন্যান্য দলের তাতে অংশগ্রহণের সুযোগ ছিল না। তার ধারণা হলো এই সীমাবদ্ধতার কারণেই বিরোধী দলগুলো সহিংসতার পথে যাচ্ছে। তিনি উপলব্ধি করলেন সব দলের সমন্বয়ে নমনীয় কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের বদলে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে হবে। তিনি ঠিক করলেন বাকশাল হবে একটি জাতীয় মহাজোট, যা হবে জাতীয় সংহতি ও পূর্ণ গঠনের প্রধান হাতিয়ার। দীক্ষিতের ভাষ্যমতে মুজিব একদলীয় ব্যবস্থা ঘোষণা করলেন। তিনি ইতিমধ্যেই তাজউদ্দিনকে বাদ দিয়েছেন। তিনি তার ভাগ্নে শেখ মনি, ভগ্নিপতি শ্রেণীবাদ এবং অনুগত আমলাদের উপর দিন দিন নির্ভরশীল হয়ে পড়লেন। এ সময় রক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার নুরুজ্জামান তার বাহিনীকে ট্যাঙ্ক ও অন্যান্য সাজোয়া যানবাহন দেওয়ার জন্য শেখ মুজিবকে অনুরোধ করে বলেন, মুজিব যেসব পরিবর্তন এনেছেন সেই জন্য সামরিক বাহিনী ও অন্যান্যরা তার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য রক্ষী বাহিনীর হাতে ন্যূনতম সামরিক সরঞ্জাম থাকা দরকার। শেখ মুজিব নুরুজ্জামানের শঙ্কা উড়িয়ে দিয়ে বলেছিলেন, এরা সবাই তার সন্তান এবং এরা তার ক্ষতি করবে না। রক্ষী বাহিনী একটা আধা সামরিক বাহিনী হিসেবেই থাকুক। নুরুজ্জামানের পরামর্শে ভবিষ্যৎবাণী ছিল। সংবিধান সংশোধন করে শেখ মুজিবের রাষ্ট্রপতি হওয়াকে ভারত প্রকাশ্যে সমালোচনা না করলেও ইন্দিরা গান্ধী এবং ভারতের রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিবের উত্তরোত্তর কর্তৃত্ববাদী হয়ে ওঠার ব্যাপারে খুশি ছিলেন না। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ নেতাদের কাছ থেকে মুজিবের দূরে সরে যাওয়ায় ভারত নাখোশ হয়েছিল। ৭৫-এর গোড়ার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি চ্যাবনের ঢাকা সফরের সময় দুই দেশের সম্পর্ক ক্রমশ শীতল হয়ে পড়ার লক্ষণ দেখা গিয়েছিল। মার্চ এপ্রিলের মধ্যে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মুজিব ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্কের বৃত্ত থেকে বেরিয়ে আসছেন। তিনি ভেবেছিলেন
স্বাধীনতা, স্বার্থ রক্ষা এবং এই অঞ্চলে নিজের অবস্থান ধরে রাখার জন্য বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলানো দরকার। সরকারের দৃষ্টিতে পূর্ব বাংলার সর্বহারা পার্টির প্রধান সিরাজ শিকদার ছিলেন মোস্ট ওয়ান্টেড টেরোরিস্ট। ৭৫-এর ১ জানুয়ারি তিনি চট্টগ্রামে গ্রেপ্তার হন। তাকে ঢাকায় নিয়ে আসা হয়। পরদিন সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছেন। বিজ্ঞপ্তির ভাষ্য অনেকেই বিশ্বাস করেননি। সিরাজ শিকদারের মৃত্যু নিয়ে অনেক হইচই হয়েছিল। জাতীয় সংসদে দেয়া ভাষণে শেখ মুজিব কথা প্রসঙ্গে বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? এ নিয়ে অনেকেই অভিযোগের তীর শেখ মুজিবের দিকে তাক করে বলেন। কথা বলে শেখ মুজিব শিকদার হত্যার দায় যেন নিজের কাঁধেই নিলেন। দিনটি ছিল ২৫ জানুয়ারি ১৯৭৫। জাতীয় সংসদে চতুর্থ সংশোধনী বিল পাশ হওয়ার পর সংসদ নেতা শেখ মুজিব দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি কথা প্রসঙ্গে শিকদারের নাম উচ্চারণ করেছিলেন, যদিও তা ভাষণের একমাত্র বিষয় ছিল না। তিনি দুর্নীতিবাজ, ঘুষখোর, চোরাকারবারিদের উৎখাত করার আহ্বান জানিয়ে বিপ্লবীদের কর্মকাণ্ড নিয়ে বিষোদ্গার করেন। ভাষণের ওই অংশটুকু ছিল এরকম: আর একটা দল, তাদের আমি ক্ষমা করে দিয়েছিলাম, কোনো দেশে করে নাই। স্পিকার সাহেব, আপনি তো ছিলেন, কোনো দেশের ইতিহাসে নাই। পড়ুন দুনিয়ার ইতিহাস। বিপ্লবের পরে যারা বিপ্লবকে বাধা দিয়েছে, যারা শত্রুদের সঙ্গে সহযোগিতা করেছে, যারা দেশের মানুষকে হত্যা করেছে, কোনো দেশ তাদের ক্ষমা করে নাই, কিন্তু আমরা করেছিলাম। সবাইকে ক্ষমা করেছিলাম। বলেছিলাম, দেশকে ভালোবাসো, দেশের জন্য কাজ করো, স্বাধীনতাকে গ্রহণ করে নাও, থাকো। কিন্তু অনেকের পরিবর্তন হয় নাই। তারা গোপনে বিদেশিদের কাছ থেকে পয়সা এনে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা মনে করে যে খবর রাখি না, এত বড় তারা ব্যান্ডিট। মানুষকে রাতের আধারে হত্যা করে মনে করে যে তাকে কেউ ধরতে পারবে না। কোথায় সিরাজ শিকদার? তাকে যদি ধরা যায়, আর তার যে দলবল, তাদের যদি ধরা যায়, ধরতে পারবো না কোন অফিসে কে ঘুষ খান, ধরতে পারবো না অন্ধকারে বিদেশ থেকে কে পয়সা খান, ধরতে পারবো না কে কোথায় পয়সা লুট করেন, ধরতে পারবো না কোথায় কারা হোর্ডার আছেন, ধরতে পারবো না কারা ব্ল্যাক মার্কেটিয়ার আছেন। নিশ্চয়ই ধরতে পারবো, সময়ের প্রয়োজন। যেতে পারবে না কেউ, ইনশাল্লাহ। পাপ একদিন ধরা দেবেই, এটা মিথ্যা হতে পারে না। দুনিয়ায় কোনো দিন পাপ আর পুণ্য পাশাপাশি চলতে পারে না। পুণ্য একদিকে চলে, পাপ চলে অন্যদিকে। ভাইস অ্যান্ড ভার্চু ক্যান নট গো টুগেদার। উই শুড নট ফরগেট ইট। আজকে তাদের ক্ষমা করেছিলাম। তারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের দুঃখ দুর্দশা সম্বন্ধে কটাক্ষ করে। বন্ধ করে দেয়া হবে এসব। তাদেরকে অধিকার দেয়া হবে স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়ার জন্য। কোনো দেশে দেয় নাই, আমরা দিয়েছিলাম মাফ করে। মাফ যদি হজম করতে না পারা যায়, তাহলে কেমন করে কঠোর হস্তে দমন করতে হয় তা আমরা জানি। আজকে দুঃখের সঙ্গে কথা বলতে হচ্ছে। যার যা ইচ্ছা লেখে, কেউ এ নামে বাংলাদেশকে ডাকে, কেউ ও নামে বাংলাদেশকে ডাকে। বাংলাদেশের নাম পর্যন্ত বলতে তারা লজ্জা বোধ করে। তাদের অধিকার নাই বাংলার মাটিতে থাকার, যেমন নাই এই সমস্ত সন্ত্রাসবাদীদের, যারা মনে করে যে তাদের কেউ ধরতে পারবে না। ভুলে যান, ভুলে যান। বাংলার মাটি, বাংলার নারী আমি জানি। স্পিকার সাহেব, এইভাবে রাত্রিবেলা দুজনকে মেরে বিপ্লব করা যায় না। যদি তাই হতো, তবে আওয়ামী লীগ বোধহয় 10 বছর 20 বছর আগেই আরম্ভ করতে পারত। 10টিকে মারলাম, 5টিকে মারলাম, তাতে বিপ্লব হয় না। ওটা ডাকাতি হয় বা খুন হয়। এতে মানুষের জীবনকেই অতিষ্ঠ করা হয়। 1970 সালের সাধারণ নির্বাচনের আগে 28 অক্টোবর পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হিসেবে বেতার ও টেলিভিশনে দেয়া লিখিত ভাষণে শেখ মুজিবুর রহমান 1947 পরবর্তী মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে বলেছিলেন, তদানীন্তন ক্ষমতাসীন দল দেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করার যে প্রচেষ্টা চালিয়েছিল,
সে হীন চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমাদের মহান নেতা মরহুম হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এভাবেই আমরা পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার আপসহীন সংগ্রাম শুরু করি। আমাদের শেষ সংগ্রাম আজও শেষ হয়নি। মাত্র 5 বছরের মাথায় শেখ মুজিব নিজেই একদলীয় রাষ্ট্র ব্যবস্থা চালু করলেন। রাজনীতিতে বিপরীত মেরু থাকা সত্ত্বেও শেখ মুজিব যে সবাইকে নিয়ে একটি জাতীয় দল বানাতে চেয়েছিলেন তার একটি বিবরণ পাওয়া যায় ইউনাইটেড পিপলস পার্টির সাধারণ সম্পাদক কাজী জাফর আহমদের লেখায়। শেখ ফজলুল হক মনি 75 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কাজী জাফরের সঙ্গে দেখা করে তাকে বাকশালে যোগ দিতে অনুরোধ করেছিলেন। তাদের কথোপকথন ছিল এরকম: মনি, তুমি তো জানো বাকশাল গঠিত হচ্ছে। জাফর: এটা তো পত্রপত্রিকায় এসে গেছে, এটা এখন সময়ের প্রশ্ন। জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, এটা তো হবেই। মনি: হ্যাঁ, বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। প্রথমে একটা কমিটি গঠন করা হবে, এটাতে তুমি বিভ্রান্ত হইও না। এটা করা হবে প্রাথমিকভাবে আওয়ামী লীগের সংগঠনকে ধরে রাখার জন্য। মোজাফফর ন্যাপ, মনি সিংয়ের সিপিবি থেকে কিছু কিছু নেওয়া হবে, কিন্তু পরে নতুন একটা পলিট ব্যুরো ঠিক করা হবে। এই পলিট ব্যুরো 7 জনকে নিয়ে গঠিত হবে। এর চেয়ারম্যান থাকবেন বঙ্গবন্ধু, তার 2 জন প্রতিনিধি সদস্য থাকবে। এই 3 জন আর আমরা 4 জন। জাফর: এই 4 জন কে? মনি: আমি, তুমি, মোহাম্মদ ফরহাদ এবং সিরাজুল আলম খান। জাফর: এটা সম্ভব হবে? মনি: কেন হবে না, অবশ্যই সম্ভব হবে। আমরা যারা ৬২-র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছি, যে ৬২-র আন্দোলন ভাষা আন্দোলনের পরে সবচেয়ে বড় আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব সৃষ্টি হয়েছে, সেই তরুণ নেতৃত্বই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে এবং কমপক্ষে 3 থেকে 4 দশক নেতৃত্ব দেবে, কারণ আমাদের একটি নতুন চিন্তাভাবনা আছে। জাফর: এই যে বিপরীতমুখী চিন্তাভাবনা, আদর্শ, নীতি, কর্মসূচি, এগুলো কিভাবে সমন্বয় করা যাবে? মনি: এগুলো করা যাবে, আলোচনার জন্য আমাদের বসতে হবে। কবে বসবে? জাফর: ঠিক আছে, তোমার প্রস্তাব শুনলাম। আমাদের পার্টিতে এ নিয়ে আলোচনা করতে হবে। রক্ষী বাহিনীর কী অবস্থা? মনি: রক্ষী বাহিনী আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জাফর: দেখলাম তোমার রক্ষী বাহিনী তোফাইলের নেতৃত্বে অন্ধ। মনি: রক্ষী বাহিনী আমার নিয়ন্ত্রণে চলে আসবে। জাফর: সেনাবাহিনীর মধ্যে কী অবস্থা? মনি: দেয়ার আর প্রবলেমস, উই উইল সলভ ইট আউট। এ আলোচনা থাক, তুই একটা কথা বল, আমরা যে চিন্তাভাবনা করেছি তার সঙ্গে আছিস কি না? জাফর: তুই তো বললি এখন, আমাকে এ নিয়ে চিন্তাভাবনা করতে হবে না। আমি তো একা না, আমাদের দল আছে, সবার সঙ্গে আলোচনা করতে হবে। মনি: আর চিন্তাভাবনা করার কথা বাদ দে, দেখবে কোনো দিন তোমার লাশ রাস্তায় পড়ে থাকবে, আর আমাকে সে লাশ দাফন কাফন করতে হবে, এমনকি তোমার পরিবারকেও আমাকেই চালাতে হবে। ঠিক আছে, আবার দেখা হবে, তোমাকে নিয়ে মামার সঙ্গে দেখা করব। জাফর: ঠিক আছে। মনি: কোথায় থাকিস, কি খাস, কি করিস, কোথায় ঘুমাস? তোদের এই সমস্ত জিনিস আমি বুঝি না। আমরা কখনো এই সমস্ত আন্ডারগ্রাউন্ডের জীবন বিশ্বাস করি না, আমরা জেলে যাওয়াই পছন্দ করি। তোর কাছে টাকা পয়সা আছে? জাফর: দিবি নাকি? মনি: দেখি। বলেই সে ঘরের মধ্যে চলে গেল। আমি শুনতে পাচ্ছিলাম তার স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হচ্ছে, যা হয় রাজনীতিবিদদের জীবনে। তারা যা আছে তা সব উজাড় করে দিতে চায়, কিন্তু তাদের স্ত্রীদের তো সংসার চালাতে হয়। শেখ মনি আলমারি খুলে 1 মুঠো টাকা নিয়ে আমার কাছে এলো। আমি তখন গাড়িতে উঠব। বললাম, কত? আমি জানি না, তুই দেখ। আমি চিন্তা করে দেখলাম আমার তো টাকার প্রয়োজন নেই, নেওয়াটা ঠিক হবে না, কিন্তু মনির যে আবেগ এবং আমার জন্য হৃদয় মিশ্রিত তার যে ভালোবাসা, তাকে অপমান করা যায় না, তাই টাকাটা আমি নিলাম।
গাড়িতে আমি গুনে দেখলাম টাকার পরিমাণ 8,000। আমাদের রাজনৈতিক মতপার্থক্য খুবই তীক্ষ্ণ ছিল, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সম্পর্কের একটা অভিব্যক্তি সেদিন ঘটেছিল শেখ মনির সঙ্গে আমার সাক্ষাতের মধ্য দিয়ে। শেখ ফজলুল হক মনি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। কাজী জাফরের সঙ্গে শেখ মনি শতপ্রবৃত্ত হয়েই কথা বলেছিলেন বলে মনে হয়। শেখ মনির সম্ভবত তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন দলের নিয়ন্ত্রণটি নিতে চেয়েছিলেন এবং মনে করেছিলেন এতে তিনি শেখ মুজিবের সমর্থন পাবেন। বাস্তবে দেখা গেছে শেখ মুজিব কথিত তরুণ নেতৃত্বের পথে হাঁটেননি। তার পরামর্শেই সিরাজুল আলম খান দেশ ত্যাগ করেছিলেন। শেখ মুজিব তার পুরনো সহকর্মীদের উপরই আস্থা রেখেছিলেন। শেখ ফজলুল হক মনি দলের মধ্যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিলেন। তার অনুসারীরা দ্বিতীয় বিপ্লবের জন্য মরিয়া হয়ে উঠেছিল। মুজিবের উপর বাইরে থেকে বিভিন্ন বামপন্থী গ্রুপের চাপ যেমন ছিল, দলের ভেতরের চাপ তার চেয়ে ছিল বেশি। শেখ মনি দলের মধ্যে শুদ্ধি অভিযানের হুমকি দিয়ে শেখ মুজিবের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে ছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে তারা চেয়েছিলেন শক্তিশালী কেন্দ্রীভূত শাসন। দলের প্রবীণ নেতারা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় অভ্যস্ত ছিলেন এবং তারা 1 বছর ধরে এই ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ তারা হাল ছেড়ে দেন। শেখ মুজিব দ্বিতীয় বিপ্লবের পক্ষে অবস্থান নেন। 25 জানুয়ারি সংসদে সংবিধানের মৌলিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আজকে আমূল পরিবর্তন করেছি সংবিধানে, কারণ একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা এদেশে কায়েম করতে হবে। আজ আমি বলতে চাই, দিস ইজ আওয়ার সেকেন্ড রেভলিউশন। সেই জন্য আমরা অ্যামেন্ডেন্ট কনস্টিটিউশনে যে নতুন ব্যবস্থা করতে যাচ্ছি, এটাও একটা গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র। এখানে জনগণ ভোটাধিকার পাবে। এখানে আমরা সমাজতন্ত্র করতে চাই। এখানে আমরা শোষিতের গণতন্ত্র রাখতে চাই। এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ এক বিবৃতিতে বলেন, দেশবাসী এই রকম মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য উদ্বেলচিত্রে অপেক্ষায় ছিলেন। কাজেই সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও আজ আনন্দ প্রকাশ করছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই পরিবর্তন বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের সূচনা করল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সমাজ প্রগতির বিপ্লব সাফল্য অর্জন করবে। এই দৃঢ় বিশ্বাস আজ আরেকবার ঘোষণা করছি। কমিউনিস্ট পার্টির এই প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক। পরে অবশ্য দলটি এই অবস্থান পরিবর্তন করেছিল। 1987 সালে সিপিবির একটি মূল্যায়নে বলা হয়, দীর্ঘদিনের সংগ্রামের ফলে আওয়ামী লীগ মেহনতি মানুষ ও মধ্যস্তরের বুদ্ধিজীবীদের যে প্রবল আস্থা অর্জন করেছিল তাতে চির ধরে। 1975 সালের জানুয়ারিতে চতুর্থ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন সে সময় আওয়ামী লীগ সরকারকে আরও বিচ্ছিন্ন করে। এ প্রসঙ্গে লেখক গবেষক গোলাম মুর্শিদের মন্তব্য খুবই প্রাসঙ্গিক। একদলীয় শাসন পরিবর্তন করে জাতির জনক হয়তো ব্যক্তি পূজারী একটা কাল্ট গঠন করতে চেয়েছিলেন, কিন্তু তার অজ্ঞাতে দেশ ভেসে যেতে থাকে ফ্যাসিবাদের দিকে। তার আসল উদ্দেশ্য যাই হোক, দেশ সেদিকে এগিয়ে যায়নি, অথবা সূচিত হয়নি দেশের কোনো লক্ষণীয় উন্নতিও, বরং আপাত দৃষ্টিতে এ থেকে উল্টো ফল হয়েছিল। চিরদিনের জনগণের প্রিয় নেতা শেখ মুজিব জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েন। বাস্তবতার মাটি থেকে তিনি সরে যান অনেক দূরে। এমনকি তার পায়ের তলা থেকে মাটি যে সরে যাচ্ছে এও তিনি অনুভব করতে পারেননি। জাসদ সমর্থক দৈনিক গণকণ্ঠের উপর খড়গ নেমে আসে। অননুমোদিত সংবাদপত্র প্রকাশের অভিযোগে 1973 সালের মুদ্রণ, ছাপাখানা ও প্রকাশনা আইনের অধীনে পুলিশের একটি দল 27 জানুয়ারি 1975 ঢাকার 54C টিপু সুলতান রোডে অবস্থিত গণকণ্ঠের অফিসটি সিজ করে। 31 জানুয়ারি ঢাকায় রাষ্ট্রদূতদের জন্য শেখ মুজিব একটি সংবর্ধনার আয়োজন করে। এই অনুষ্ঠানে
মার্কিন রাষ্ট্রদূত ইউজিন বোস্টার শেখ মুজিবকে বলেন রাষ্ট্রপতির দায়িত্ব নেয়াতে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড অভিনন্দন জানিয়েছেন। শেখ মুজিবের আশঙ্কা ছিল বাংলাদেশের এই রাজনৈতিক পালাবদলটি যুক্তরাষ্ট্রের নাও পছন্দ হতে পারে। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে প্রেসিডেন্ট ফোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। ওয়াশিংটনে পাঠানো এক তার বার্তায় রাষ্ট্রদূত লেখেন, প্রেসিডেন্টের বার্তার জন্য মুজিব আমার মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়ে ওয়াশিংটনে তার সঙ্গে সাক্ষাতের সুখস্মৃতি স্মরণ করেছেন। প্রেসিডেন্টকে আশ্বাস দিয়ে তিনি বলেছেন যে নতুন পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতি বদলাবে না। তারা আসলে চাচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর প্রশাসনিক দক্ষতা। নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে শেখ মুজিব সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী ছিলেন। এক পর্যায়ে তিনি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল হকের সঙ্গেও যোগাযোগ করেন। আব্দুল হকের ছোট ভাই আব্দুল হাই ছিলেন শেখ মুজিবের বন্ধু এবং খুলনা বিএল কলেজের অধ্যক্ষ। তার বাসায় বৈঠকের ব্যবস্থা হয়। কলেজের সরকার সমর্থিত ছাত্রলীগের নেতা রায় রমেশচন্দ্র আব্দুল হককে আগের দিন রাতে নৌকায় করে কলেজের ঘাটে নিয়ে আসেন। রায় রমেশ বর্ণনা করেছেন, পরের দিন হাই সাহেবের বাসায় বঙ্গবন্ধুর খাবার দাওয়াত। কি আলোচনা হচ্ছে তা জানার জন্য অতি উৎসাহী হয়ে কিছু শোনার চেষ্টা করলাম। বঙ্গবন্ধু হক সাহেবকে বললেন, হক ভাই, আপনারা যা চাইতেন সারা জীবন, আমি তো সেই কাজটাই করতে যাচ্ছি, সমাজতন্ত্র। আসেন আমরা একসঙ্গে এই দেশে সমাজতন্ত্র করি। হক সাহেব বাংলায় খুব কম কথা বলতেন। উনি বললেন, মুজিব শোনো, তুমি যা করতেছ প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু তোমার পার্টি এ কাজের জন্য প্রস্তুত না। অ্যান্ড ইম্পিরিয়ালিজম ইজ সো পাওয়ারফুল, one bullet can destroy all your activities. So I'm sorry, in this process I cannot be a part. শেখ মুজিব ইউনাইটেড পিপল পার্টির সংগঠক রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রনকে ডেকে বাকশালে যোগ দিতে বলেছিলেন। 20 ফেব্রুয়ারি রাতে শেখ মুজিবের ধানমন্ডির বাসায় তাদের মধ্যে ঘণ্টাখানেক কথাবার্তা হয়। তাদের কথোপকথন উঠে এসেছে রানুর বর্ণনায়। মুজিব, হ্যাঁ শোন, তবে সিরাতুল মুস্তাকিনের মানে বুঝিস? মানে হলো সিধা রাস্তা। আমি ঠিক করেছি সমাজতন্ত্র করে ফেলব। বিয়ের প্রথম রাতে বিড়াল মারার গল্প জানিস? আমি অলরেডি লেট, আর দেরি নয়। এবার সমাজতন্ত্র করে ফেলব, তোরা চলে আয় আমার সঙ্গে। আমি পাঞ্জাবি ক্যাপিটালিস্ট তাড়িয়েছি, তাই বলে মারোয়ারি ক্যাপিটালিস্ট অ্যালাউ করব না। আমি ক্যাপিটালিজম হতে দেব না, আমি সোশ্যালিজম করব। তোরা চলে আয় আমার দলে। রণ, সমাজতন্ত্রের জন্য তো আমরা সেই ছাত্র জীবন থেকেই লড়াই করছি, এর জন্য আমাদের ডাকতে হবে না। যদি সত্যি সমাজতন্ত্র করেন আমরা থাকব, কিন্তু এখন যা চলছে তাতে সমাজতন্ত্রের কোনো লক্ষণ দেখি না। আপনি তো জানেন আমরাও ভয় পাই না, প্রলোভনে ভুলি না। মুজিব, তা তো জানি, তোদের তো একটা নীতি আছে, সেই জন্যই তো তোদের চাই। রণ, তাই যদি এভাবে দেশ চলে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নামব। মুজিব, তোদের আগেই আমি নামব। যারা দেশটা সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে আমার আগে কে নামবে? তাহলে বলি, সিরাতুল মুস্তাকিন সোজা রাস্তা। তোদের একটা পরামর্শ দেই, শুনবি? এখান থেকে বেরিয়ে গিয়ে আর বাসায় যাবি না, সোজা আন্ডারগ্রাউন্ড চলে যা। অস্ত্র নিয়ে রেডি হ আমাকে উচ্ছেদ করার জন্য। রণ, মেনন, এ কথা কেন বলছেন? আমরা তো অস্ত্র হাতে নেইনি, আর আন্ডারগ্রাউন্ডেও যাব না। আপনার খুব কাছেই থাকি, ইচ্ছা করলে অ্যারেস্ট করতে পারেন। মুজিব, অ্যারেস্ট? আমি পুলিশ অ্যাকশনে বিশ্বাস করি না, আমার জনগণ আছে। রণ, মেনন, জাসদ নেতারা জেলে আছেন, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে, কাজী জাফর এখনও পলাতক। মুজিব, বিরোধী রাজনীতি আমিও করেছি। জাসদের বাচ্চা ছেলেরা জানে না যে দেশে একটা লিগ্যাল সরকার আছে। তারা বিদেশের দূতাবাসে চিঠি লেখে, সিরাজ শিকদার একটা ডিচ। আর কাজী জাফর, কি মনে করিস আমি কি তাকে ধরতে পারি না?
দাড়ি রেখে খুব আন্ডারগ্রাউন্ড সেজেছে। এখানে বসে থাক, আমি 2 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসতে পারি। প্রতি ইউনিয়নে আমার কম করে হলেও 2 জন বিশ্বস্ত লোক আছে। আমি এত কাজের মধ্যেও কর্মী ও জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। রণ, আপনার দল তো নানা ধরনের লোকের খিচুড়ি। আপনার দলেই গাজী ভাইয়ের এক দল, মণি ভাইয়ের আরেক দল, তার মধ্যে আবার মস্কোপন্থীদের নিয়েছেন। মুজিব: কোন দলে উপদল থাকে না? তোদের দলে নাই? আমি খবর রাখি না? আর মস্কোপন্থীদের কথা বলছিস, আমাকে একটু সময় দে। ওরা জানালা দিয়ে লাফ দিয়ে পালাবার সুযোগটুকুও পাবে না। রণ: বেশ, এবার আপনি বলেন কোন উপদলের সঙ্গে থাকব? মণি ভাইয়ের সঙ্গে, রাজ্জাক তোফায়েল ভাইয়ের সঙ্গে, না আর কারো সঙ্গে? আর তাদের অধীনে থাকবই বা কেন? মুজিব: তোরা নিজেরাই একটা গ্রুপ হয়ে যা, সোজা চলে আসবি আমার কাছে, একেবারে আমার বেডরুমে। রণ: না, তা হয় না। আপনি অনেক বড়, অনেক উঁচুতে আপনার অবস্থান। আপনি ঐতিহাসিক পুরুষ। 200 বছর পর ইতিহাসের ছাত্ররা পরীক্ষার খাতায় আপনার চরিত্র বিশ্লেষণ করবে। আমাদের যদি রাজনীতি করতে হয় তবে আমাদের সমপর্যায়ের সমবয়সীদের সঙ্গেই করতে হবে। মেনন: ফারাক্কা ও সমুদ্র সীমানা প্রসঙ্গে প্রশ্ন তুলতেই মুজিব: রাখ তোর মেরিটাইম ফেরিটাইম। ফারাক্কার পানি ওদের দিতে হবে। একটা কথা মনে রাখিস, আমি হলাম বর্ন লিডার। আমি কারোর দ্বারা লেড হবার লোক নই। ইস, ইন্দিরা ভাবে মুজিবকে আঁচলে বাঁধবে, ব্রেজনেভ ভাবে পকেটে রাখবে। তারা এখনও চেনে না শেখ মুজিবুর রহমানকে। কথা অনেক হয়েছিল, সবটা এখানে বলার অবকাশ নেই। মোট কথা, আমরা খুব বিনয়ের সঙ্গে জানালাম আমরা আর একদলীয় ব্যবস্থা সমর্থন করছি না, তার দলেও যাচ্ছি না। তিনি বেশি জোর করেননি, আর করবেনই বা কেন? তিনি যে উচ্চতায় অবস্থান করছেন তাতে আমাদের মতো তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য যতটা বলেছেন তাই যথেষ্ট। তবু তিনি আমাদের 2 জনের জন্য 1 ঘন্টা ব্যয় করেছিলেন। শেষে বললেন, আচ্ছা বেশ, ওয়াচ অ্যান্ড সি। শেখ মুজিব সরল বিশ্বাসে সব রাজনৈতিক দলকে এক ছাতার তলায় টেনে আনতে চেয়েছিলেন। তার কথাবার্তায় এমনটাই মনে হয়। বাস্তবে দেখা গেল অনেকেই এলেন না। আবার যারা এসেছিলেন তারা সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিলেন না। পারস্পরিক আস্থার জায়গাটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। 24 ফেব্রুয়ারি 1975 রাষ্ট্রপতির এক আদেশে বলা হয় দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে। একই তারিখে জারি হওয়া আরেকটি আদেশে বলা হয় রাষ্ট্রপতি নিজেকে চেয়ারম্যান করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ মানে বাকশাল নামে একটি জাতীয় দল গঠন করেছেন। জাতীয় সংসদে অবলুপ্ত আওয়ামী লীগের সব সদস্য ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ বাকশালের সদস্য বলে গণ্য হবেন। রাষ্ট্রপতি দলীয় সংগঠন নির্ধারণ না করা পর্যন্ত অবলুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য সব কমিটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় বাকশালের কমিটি হিসেবে কাজ চালিয়ে যাবে। 25 ফেব্রুয়ারি জারি করা এক আদেশে বলা হয় অবলুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বাকশালের সদস্য বলে বিবেচিত হবেন। জাতীয় সংসদের সব সদস্যকে 25শে এপ্রিলের মধ্যে বাকশালে যোগ দিতে বলা হয়। আওয়ামী লীগের এমএজি ওসমানী ও মইনুল হোসেন এবং জাসদের আবদুল্লাহ সরকার ও মঈনুদ্দিন মানিক বাকশালে যোগ দিতে অস্বীকার করায় সংসদে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। জাতীয় লীগের আতাউর রহমান খান, ন্যাব ভাসানীর কামরুল ইসলাম সালাউদ্দিন, জাসদের আব্দুস সাত্তার এবং নির্দলীয় সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ও চাইথোয়াই রোজোয়া বাকশালে যোগ দিয়ে সংসদের সদস্যপদ ধরে রাখেন। বাকশাল করা না করা নিয়ে সিপিবির ভেতরে কিছু ভিন্নমত ছিল। সিপিবি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ওপর নির্ভরশীল ছিল এবং তাদের মতামতকেই শেষ বাক্য হিসেবে ধরে নিত। সিপিবি ওই সময় কেন্দ্রীয় কমিটির সদস্য ও একতা সম্পাদক মতিউর রহমান লেখককে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সোভিয়েত পার্টির পরামর্শ ছিল আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করা, একদল নয় ঐক্যফ্রন্টই সঠিক হবে।
তবে মুজিব যদি সিদ্ধান্ত নিয়েই ফেলে তাহলে এটাকে ডিজাস্টার মনে না করে তোমরা যোগ দাও। সে সময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে একটা তত্ত্ব ছিল এবং ইরাক, সিরিয়া, আলজেরিয়া, দক্ষিণ ইয়েমেন এইসব দেশে এই তত্ত্ব প্রয়োগের চেষ্টা ছিল। অপুঁজিবাদী পথে সমাজতন্ত্র, অর্থাৎ যেসব দেশে পুঁজিবাদ বিকশিত হয়নি, একটা অনুকূল আন্তর্জাতিক পরিবেশে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের অবস্থান এবং তার সাহায্য করার সক্ষমতা, উদীয়মান দেশগুলোতে পুঁজিবাদকে বাইপাস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। প্রমাণ হিসেবে মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর কথা বলা হতো। এই রকম একটা তাত্ত্বিক ব্যাখ্যার আলোকে সিপিবি অধনবাদী পথে সমাজতন্ত্রে যাওয়া এবং শেখ মুজিবের সঙ্গে ঐক্য তথা একদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রসঙ্গে মতিউর রহমান তার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন। ওই সময় আমরা কয়েকজন রোমানিয়ার কমিউনিস্ট পার্টির সম্মেলনে গিয়েছিলাম। ফেরার পথে বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির দুজন নেতার সঙ্গে আলোচনার সময় বাকশাল প্রসঙ্গ ওঠে। তাদের প্রশ্ন, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? আমাদের নেতা ছিলেন অনিল মুখার্জি। তার সঙ্গে কথোপকথন ছিল এরকম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যোগ দেব। একটু অবাক হয়ে, তোমরা কি ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলেছ? হ্যাঁ, বলেছি। সোভিয়েত পার্টির সঙ্গে কথা বলেছ? হ্যাঁ, বলেছি। কি বলেছে? বলেছে যোগ দিতে পারো। কিছুক্ষণ চুপচাপ থেকে ওরা ওদের অভিজ্ঞতা বলেছিল। আমরা দেখেছি যে দেশগুলোতে, ইরাক, সিরিয়া, আলজেরিয়াতে ক্ষমতাসীন দল কর্তৃত্ববাদী একদল করে, তারা তাদের রাজনৈতিক এজেন্ডাই বাস্তবায়ন করে। কমিউনিস্ট পার্টির অবস্থান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং তারা নির্যাতনের মুখোমুখি হয়। তারা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে না। এটা তোমাদের ভাবা দরকার। আওয়ামী লীগের অনেকেই ওই সময় বাকশালকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। কেউ কেউ মৌখিক প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরও বাকশালের সদস্য হয়েছেন। আবার কেউ কেউ ইচ্ছার বিরুদ্ধেও চুপ করেছিলেন। তারা পরে অনেকেই মুখ খুলেছেন। এই প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ শাহ মোজাম্মেল হোসেন শেখ মুজিবের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আই ওয়াজ এগেনস্ট বাকশাল। শেখ সাহেবকে বললাম, আপনি বাকশাল করলে আমি থাকবো আপনার সঙ্গে, কিন্তু আপনাকে বাকশাল না করার জন্য অনুরোধ করব। সব পার্টি বন্ধ করে এক পার্টি করার অর্থ হচ্ছে অল দ্য গানস উইল বি অ্যাটেম্পটেড অ্যাট ইউ। এ সময় শেখ মুজিবকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে দেখা যায়, যা ছিল তার স্বভাবসুলভ আচরণের ব্যতিক্রম কিংবা অসহিষ্ণুতার প্রকাশ। আবুল ফজলকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন। তার কিছু কাজে শেখ মুজিব বেশ বিরক্ত হন। আবুল ফজল সাংবাদিক সম্মেলন করে শিক্ষার মানের অবনতি সম্পর্কে কিছু কথা বলেছিলেন। 12 এপ্রিল সকালে নববর্ষে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানোর জন্য কার্ড সই করাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহবুব তালুকদার তার বাসভবনে গেলে তিনি তাকে এ বিষয়ে বলেছিলেন, তা এখানে উদ্ধৃত করা হলো। তাকে এরকম রাগ করতে কমই দেখেছি। তিনি আমাকে বললেন, শিক্ষামন্ত্রীকে লাইন দিতে বলো, আমি কথা বলবো। শিক্ষামন্ত্রীকে বাসায় পাওয়া গেল না, তিনি চট্টগ্রামে গেছেন। তাকে সার্কিট হাউসে পেলাম। বঙ্গবন্ধু ফোনে শিক্ষামন্ত্রীকে বললেন, আবুল ফজল সাহেবের সাংবাদিক সম্মেলন অন কল ফর। এরপর তথ্যমন্ত্রী কোরবান আলীকে ফোন করলেন। তিনি বললেন, আবুল ফজল সাহেবের সাংবাদিক সম্মেলনের পক্ষে পত্রিকায় যেন কিছু না বেরোয়। আমাকে বললেন, আবুল ফজল সাহেবের উপর একটা প্রোফাইল তৈরি করো। তিনি ছেলের জন্য তদবির কইরা কাগজের এজেন্সি নিচ্ছেন। পেপার বোর্ড অফিসে ওয়াদুদ সাহেবের কাছে তার কাগজপত্র পাইবা। ইতিমধ্যে শেখ শহীদুল ইসলাম এলেন। বঙ্গবন্ধু তাকে বললেন, আবুল ফজল সাহেবের এগেইনস্টে একটা বিবৃতি দিতে বলো। আমাদের উভয়কে উদ্দেশ্য করে বললেন, চট্টগ্রামে কাকে ভিসি করা যায়? শেখ শহীদ বললেন, মাহবুব ভাই, মাহবুব তালুকদার বলতে পারেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। বললাম, ডক্টর আব্দুল করিমকে করা যায়, তিনি চট্টগ্রামের লোক। শেখ শহীদ বললেন,
মীর সাহেবকে ভিসি করলে বিতর্ক হবে, তার চেয়ে আরআই চৌধুরী সাহেবকে করা যেতে পারে। আরআই চৌধুরী সাহেবের অসুবিধা হলো তিনি চাটগাঁর লোক নন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাটগাঁয়ের লোক না হলে চলবে না। আমি জানালাম। বঙ্গবন্ধু এদিন নাটোর গেলেন, ফিরলেন দুদিন পরে। এর মধ্যে পত্রিকায় উপাচার্য আব্দুল ফজলের বিরুদ্ধে 4 ছাত্রনেতার বিবৃতি বেরিয়েছে। কাগজের পারমিটের বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া মতিঝিল পেপার বোর্ডের অফিস থেকে আমি সংশ্লিষ্ট কাগজপত্র এনে ফাইল তৈরি করেছি। এগুলো দেখাতে বঙ্গবন্ধু বললেন, গুড। অধ্যাপক আবুল ফজল ছাড়া আরও একজন সম্পর্কে একটি ফাইল তৈরি করতে বঙ্গবন্ধু আমাকে নির্দেশ দেন। তিনি হলেন সাংবাদিক আব্দুল গফফার চৌধুরী। ওই সময় রাষ্ট্রীয় অবস্থা সম্পর্কে পত্রিকায় আব্দুল গফফার চৌধুরী যেসব কলাম লিখতে শুরু করেন তাতে বঙ্গবন্ধু খুব নাখোশ হন। ব্যক্তিগতভাবে এই দুইজনের বিরুদ্ধে কিছু করতে আমার মন সায় দিচ্ছিল না। তাদের পক্ষে বঙ্গবন্ধুকে কিছু বলতে যাওয়াও আমার পক্ষে সহজ কাজ ছিল না। ফলে নির্দেশ পালন ছাড়া আর কোনো গত্যন্তর রইল না আমার। বাকশালে যোগ দেওয়ার জন্য হিড়িক পড়ে যায়। সাংবাদিকদের মধ্যেই এ ব্যাপারে মাতামাতি ছিল বেশি। 23 মে ঢাকার 224 জন সাংবাদিক বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করে। 2 জুন 9 জন সম্পাদক গণভবনে শেখ মুজিবের সঙ্গে দেখা করে বাকশালের সদস্য হতে আগ্রহ দেখান। এরা হলেন ওবায়দুল হক, সম্পাদক বাংলাদেশ অবজারভার; শামসুল হুদা, সম্পাদক মর্নিং নিউজ; জাওয়াদুল করিম, সম্পাদক বাসস; নজরুল ইসলাম পাটোয়ারি, সম্পাদক দৈনিক বাংলা; এহেতেশাম হায়দার চৌধুরী, সম্পাদক পূর্বদেশ; আনোয়ার হোসেন মঞ্জু, সম্পাদক ইত্তেফাক; শহীদুল হক, নির্বাহী সম্পাদক বাংলাদেশ টাইমস; বজলুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সংবাদ; ও মিজানুর রহমান, সাবেক সম্পাদক বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল। বাংলাদেশ সংবাদ সংস্থার জুনিয়র সাব এডিটর মোহাম্মদ শফিকুল করিম তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে। 4 জন সকালে অফিসে গিয়ে দেখলাম অফিস প্রায় খালি। শুনলাম বাকশালে যোগ দিতে সবাই প্রেস ক্লাবে গেছেন। সেখান থেকে বাসে করে গণভবন যাবেন। আমি দ্রুত প্রেস ক্লাবের দিকে দৌড় দিলাম। ভয় হচ্ছিল যদি বাস ছেড়ে যায় আমি যাব কিভাবে। ক্লাবে গিয়ে দেখি একটা ছোট জটলা, কয়েকটা বাস ছেড়ে গেছে, বাকিরা অপেক্ষায়। 6 নম্বর রুটের একটা বাস এলো। আমরা সেই বাসে চেপে গণভবন গেলাম। পৌঁছে দেখি হলঘরে লোক গিজগিজ করছে। একটু পরে বঙ্গবন্ধু এলেন। একজন এক টুকরো কাগজে লেখা নামের একটা লম্বা তালিকা পড়ে কাগজটা বঙ্গবন্ধুর হাতে দিলেন। ব্যাস, আমরা বাকশালের সদস্য হয়ে গেলাম। ক্লাবে ফিরে খন্দকার মনিরুল আলমের সঙ্গে দেখা। গণভবনে তাকে লক্ষ্য করিনি। বললাম, কিরে, তোকে দেখলাম না? জবাবে সে বলল, আয়োজন করল কে? আমি আর ইকবালই তো, ইকবাল সোবহান চৌধুরী। পরে উনি জাতীয়তাবাদী দলে গিয়ে প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সভাপতিও হয়েছিলেন প্রধান তথ্য কর্মকর্তা। ওই দিন ঢাকার 302 জন সাংবাদিক বাকশালে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। গণমাধ্যমের সাধারণ সাংবাদিকদের সঙ্গে সাংবাদিক নেতারা যাননি। তারা নিজেদের আভিজাত্য বজায় রেখে আলাদা আয়োজন করেছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গিয়াস কামাল চৌধুরী এবং ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ 9 জুন গণভবনে গিয়ে শেখ মুজিবের সঙ্গে দেখা করে বাকশালে যোগ দেওয়ার আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে তারা দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য কাজ করার সুযোগ চান। সমগ্র জাতিকে একই ব্যানারে নিয়ে আসার জন্য বাকশালকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, বাঙালি জাতির সুন্দর ভবিষ্যৎ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নই হবে বাকশালের লক্ষ্য। রিয়াজউদ্দিন আহমদ তার বাকশালে যোগ দেওয়ার পটভূমি ব্যাখ্যা করেছিলেন বিস্তারিতভাবে। তার ভাষ্যে জানা যায়, আমার প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় আমার স্ত্রী তার পিত্রালয়ে। আমি রাত 10:30টার ট্রেন ধরব। অবজারভারে কাজ করছি।
তখনই ইকবাল সোবহান চৌধুরী একটা সাদা কাগজ এগিয়ে দিয়ে বললেন, এটাতে একটা সই দিয়ে যান বাকশালে যোগদানের জন্য। আমি আতঙ্কিত হলাম। ইকবাল সোবহানের সঙ্গে ছিল তখনকার পূর্বদেশের শামসুল হক আলী নূর। আমি তাদের প্রস্তাবের বিরোধিতা করে চট্টগ্রামে চলে যাই। ঢাকায় ফিরে শুনলাম নির্মল সেন, গিয়াস কামাল ও কামাল লোহানী সাহেব অবজারভারের মতিন সাহেবকে পাঠিয়েছেন তার আত্মীয় প্রধানমন্ত্রী মনসুর আলী সাহেবের কাছে। বাকশালে সাংবাদিকদের যোগদানটা ঠেকানো যায় কিনা সেই চেষ্টায়, কিন্তু এর পেছনে শেখ মনির সমর্থন থাকায় কেউ বাধা দিতে সাহস পায়নি। নাজিমুদ্দিন মানিককেও পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর কাছে, যাতে তিনি সাংবাদিকদের পাইকারি হারে যোগদান করতে না দেন, কিন্তু কোনো লাভ হলো না। ইকবাল সোবহান, আলী নূর, বজলুর রহমান, মিজানুর রহমান প্রমুখ নেতৃত্বের প্রথম দলটি খটা করে বাকশালে যোগ দিলেন। আওয়ামী লীগ সমর্থক শফিকুল আজিজ মুকুল, নাজিমুদ্দিন মানিক, ফেরদৌস আলম দুলাল এর বিরোধিতা করলেন। অনেক সাংবাদিক কাঁদতে কাঁদতে সই দেন শুধু চাকরি আর জীবনের মায়ায়। এর মধ্যে দ্বিতীয় তালিকা তৈরি হতে থাকল। এবার প্রায় প্রতিযোগিতা, কেউ যেন পেছনে না পড়েন। সবচেয়ে তৎপর ইকবাল সোবহান, আলী নূর, বজলুর রহমান, ফখরুল আবেদিন দুলাল আর মিজানুর রহমান। দ্বিতীয় দলের তালিকা তৈরি। তারা যেদিন যোগ দিতে যাবেন সেই দিন সকালে শেখ ফজলুল হক মনি আমাকে খবর দিলেন। আমি বাংলার বাণী অফিসে যাই। তখন তার কক্ষে বসেছিলেন তোফায়েল আহমেদ ও সৈয়দ আহমেদ। এছাড়া আজিজ মিসির, ইকবাল সোবহান ও আলী নূর ছিলেন। শেখ মনি আমাকে দেখেই বললেন, আজ দ্বিতীয় দল যাচ্ছে, তোমাকে যোগ দিতে হবে। আমি বললাম, আমরা বিএফইউজে আর ডিইউজের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেই একসাথেই নেব, আলাদাভাবে আমার পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। আমরা বিএফইউজের সভায় বসলাম, কি করা যায়। অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হলো ইউনিয়ন বাকশালে যোগদান করবে না, আবার ইউনিয়নের কোনো সদস্য যোগ দিতে চাইলেও বাধা দেবে না। বাধা দেওয়ার মতো অবস্থা অবশ্য ইউনিয়নের ছিল না। হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে সব সাংবাদিক যখন চলে গেল, তখন আমরা চারজন, নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরী, কামাল লোহানী আর আমি আলোচনায় বসলাম। কামাল লোহানী সাহেব বললেন, আমি যাব না। নির্মল সেন বরাবরই না যাওয়ার পক্ষে। বিপদে পড়লাম আমি আর গিয়াস কামাল চৌধুরী। নির্মল সেন আর কামাল লোহানীকে বাদ দিয়ে বসলাম আমরা দুজন। অনেক বিশ্লেষণের পর ঠিক হলো আমরা দুজন যোগ দেব বাকশালে। কোনো যুক্তি ছিল না আমাদের যোগদানের পক্ষে, শুধু ছিল ভয়। তবে আমি এই যোগদানকে আমার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয় মনে করি। ভয়, ত্রাস আর আতঙ্কের কাছে আত্মসমর্পণ। বিশ্বাসের বিরুদ্ধে যাত্রা। আমরা প্রেস ক্লাবের পুরনো ঘরের ইউনিয়ন অফিসে এলাম। সেখানে বিদ্রোহী ভাব নিয়ে বসে থাকলেন আবেদ খান, সৈয়দ জাফর আর মানু মুন্সি। আবেদ খান যোগ দিলেন না বাকশালে। আমরা যাব শুনে দারুণ মর্মাহত হলেন। সৈয়দ জাফর, মানু মুন্সি আমাদের সাথে এতদিন প্রতিহত করার চেষ্টা করেছেন। যখন শুনলেন আমরা দুজন যাব, মানু মুন্সি নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তোয়াব খান তখন শেখ মুজিবের প্রেস সেক্রেটারি। তার সঙ্গে বরাবরই আমাদের সুসম্পর্ক। তাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম। পরের দিন সকাল 11টায় আমাদের সময় দেয়া হলো। গিয়াস কামাল চৌধুরীকে নিয়ে শেরেবাংলানগর নতুন ভবনে গেলাম। তোয়াব খান আমাদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। আমাদের দেখে শেখ মুজিব খুব খুশি হলেন। 7-8টি দরখাস্ত আমরা তাকে দিলাম। তিনি আমার এবং গিয়াস কামালের দরখাস্ত দুটি তোয়াব খানকে দিয়ে বললেন, এ দুটো রেডিও টিভিতে দাও। অনেক কথা বললেন তিনি। তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন, কিন্তু কিছুতেই যেন তার কথাগুলো যুক্তিগ্রাহ্য লাগছিল না। পরাজয়ের একরাশ গ্লানি নিয়ে সোজা বাসায় ফিরে এলাম। রাত 11টায় টেলিভিশনের খবরে দেখলাম আমাদের যোগদানের খবর লিড নিউজ করা হয়েছে। বাকশালের সদস্য হওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে যে হিড়িক পড়েছিল, সদস্য না হওয়ার জন্য চেষ্টা করেছিলেন কেউ কেউ। ঘটনাটি কবি নির্মলেন্দু গুণ ও আবু করিমকে নিয়ে। তারা দুজন গণকণ্ঠের সহকর্মী ছিলেন। করিমের ভাষ্য অনুযায়ী
আমি ইউনিভার্সিটি লাইব্রেরির সামনে আড্ডা দিচ্ছি। গুন্দা আমাকে পাকড়াও করলেন। তার তাস খেলার সঙ্গী দরকার। আমি আমতা আমতা করতেই বললেন, চলো তোমাকে লাঞ্চ খাওয়াবো। রিকশায় চড়ে গেলাম প্রেস ক্লাব। গেটের মুখেই দাঁড়িয়ে শামসুল হক আলী নূর। তিনি দৈনিক পূর্বদেশে কাজ করেন। সাংবাদিকদের মধ্যে বাকশালের যে কজন পান্ডা ছিলেন তিনি তাদের অন্যতম। আমার হাতে একটা সদস্য ফর্ম ধরিয়ে দিলেন। বললাম, আমি তো ছাত্র, আমার বাকশালের সদস্য হওয়ার দরকার কি? আমি এটা ফিল আপ করবো না। আলী নূর গুন্দাকে ধরলেন, আপনি এটা পূরণ করে দিন। গুন্দা বললেন, আজ কী বার? নূরের জবাব, মঙ্গলবার। গুন্দা উদাস কণ্ঠে বললেন, আমি তো মঙ্গলবারে কোনো কিছুতেই সই দেই না। আমরা দুজন আলী নূরকে পাশ কাটিয়ে ক্লাবের ভেতর ঢুকে পড়লাম। যথেষ্ট মনস্তাত্ত্বিক চাপ থাকা সত্ত্বেও অল্প কয়েকজন সাংবাদিক বাকশালে যোগ দিতে আবেদন করেননি। তাদের অন্যতম হলেন দৈনিক বাংলার সহকারী সম্পাদক শামসুর রহমান ও নির্মল সেন এবং বাসসের শাহেদ কামাল। সাপ্তাহিক বিচিত্রার শাহাদত চৌধুরী, মাহফুজুল্লাহ, শাহরিয়ার কবির, চিন্ময় মুৎসুদ্ধি এরাও আবেদন করেননি। সরকারি পত্রিকায় কাজ করেও তারা এই ডামাডোলে সামিল হননি। এই জন্য তাদের যে কোনো বিরূপ পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাও নয়, কিন্তু এমন একটা আবহ তৈরি হয়েছিল যাতে মনে হতে পারে যে বাকশালে যোগ না দিলে বুঝি মহা বিপদে পড়তে হবে। এক সাক্ষাৎকারে সাংবাদিক আমানুল্লাহ ওই সময়ের পরিস্থিতির একটা বিবরণ দিয়েছেন। যেদিন ওরা সবাই যায়, আমি প্রেস ক্লাবে বারান্দায় বসে আছি, ইতিহাসের সাক্ষী হিসেবে দেখার জন্য হু আর দ্য পিপল হু আর জয়নিং অ্যান্ড হু আর নট জয়নিং। আমাদের এক ইয়াং ফ্রেন্ড ছিল আলী নূর, বরিশালের ছেলে, অর্গানাইজারদের একজন। আমার পাশে দাঁড়ানো একজন তাকে বলল, আলী নূর ভাই, আমান ভাইকে একটু বলেন না। তখন আলী নূর বলছে, না, আমার সাহস হচ্ছে না। আমি বললাম, আলী নূর ঠিকই বলেছে। খুব মজা করে কথা হলো। আমি বুঝিয়ে দিলাম যে আমি জয়েন করার জন্য আসি নাই, দেখতে এসেছি। যারা গেল না তারা তো ওখানে ছিল না। তবে আমার এক ঘনিষ্ঠ বন্ধু শহীদুল হককে যখন দেখলাম যেতে, তখন আমার একটা বিশেষ অনুভূতি হলো। ওর ডাকনাম মোর্শেদ। আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়েছি। সাঈদ আতিকুল্লাহ, মোকাম্মেল হক, জাওয়াদুল করিম, আমরা সবাই এক ব্যাচের। শহীদুল হক ছিল আমাদের জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট জার্নালিস্ট ইংরেজি সাংবাদিকতায়। এত বড় একজন সাংবাদিক, তারও এই অবস্থা। শহীদুল হকের কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। যখন দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বুকে বাকশালের একটা পোস্টার লাগিয়ে এসেছে, আমি রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছি। এটা দেখেছি এনা অফিসের কাছে, পুরানা পল্টন চৌরাস্তার পাশে, বৃষ্টির মধ্যে মিছিল করে আসছে। শহীদুল হকের মতো একজন সাংবাদিককে এটা করতে হচ্ছে জাস্ট নিজেকে রক্ষার জন্য। 6 জন বাকশালের গঠনতন্ত্র প্রকাশ করা হয়। এছাড়া বাকশালের 15 সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং 115 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটির মধ্যে ছিলেন শেখ মুজিবুর রহমান চেয়ারম্যান, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী সেক্রেটারি জেনারেল, খন্দকার মোস্তাক আহমদ, এইচ এম কামরুজ্জামান, আব্দুল মালিক উকিল, মহিউদ্দিন আহমদ, অধ্যাপক ইউসুফ আলী, মনোরঞ্জন ধর, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, শেখ আব্দুল আজিজ, গাজী গোলাম মোস্তফা এবং শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক ও জিল্লুর রহমান সেক্রেটারি। এছাড়া 5টি অঙ্গ সংগঠনের কমিটিও ঘোষণা করা হয়। অঙ্গ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ফণীভূষণ মজুমদার, জাতীয় কৃষক লীগ, অধ্যাপক ইউসুফ আলী, জাতীয় শ্রমিক লীগ, তোফায়েল আহমেদ, জাতীয় যুবলীগ, বেগম সাজেদা চৌধুরী, জাতীয় মহিলা লীগ ও শেখ শহীদুল ইসলাম, জাতীয় ছাত্রলীগ। মন্ত্রী পরিষদ সচিব হোসেন তাওফিক ইমামকে বাকশালের চেয়ারম্যানের সচিব নিযুক্ত করা হয়। এটা ছিল তার নিয়মিত দায়িত্বের অতিরিক্ত। বাকশালের কমিটিগুলোতে আওয়ামী লীগের সাবেক নেতাদের পুরোপুরি প্রাধান্য ছিল। 15 জনের কার্যনির্বাহী কমিটির সবাই ছিলেন আওয়ামী লীগের। বাকশালের 115 জনের কেন্দ্রীয় কমিটিতে ন্যাপের
মোহাম্মদ মোজাফফর আহমদ, পীর হাবিবুর রহমান, সৈয়দ আলতাফ হোসেন এবং মতিয়া চৌধুরী জায়গা পেয়েছিলেন। কেন্দ্রীয় কমিটিতে সিপিবির মাত্র একজন, মোহাম্মদ ফরহাদ হোসেনের স্থান হয়েছিল। সিপিবির প্রধান নেতা মনি সিংকে জাতীয় কৃষক লীগের ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয়। সিপিবির অঙ্গ সংগঠন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি চৌধুরী হারুনুর রশিদ, সাইফুদ্দিন আহমেদ মানিক এবং মঞ্জুরুল আহসান খানকে জাতীয় শ্রমিক লীগের ৩২ জনের কমিটিতে রাখা হয়। জাতীয় মহিলা লীগের ২৩ জনের কমিটিতে ছিলেন সিপিবির মালেকা বেগম ও আয়েশা খানম। জাতীয় যুবলীগের ২৭ জনের কমিটিতে সিপিবির নুরুল ইসলাম নাহিদ ও মতিউর রহমান ছিলেন। জাতীয় ছাত্রলীগের ২১ জনের কমিটিতে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজনকে রাখা হয়েছিল। এদের মধ্যে ছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, নুহুল আলম লেনিন, মাহবুব জামান, অজয় দাশগুপ্ত, কাজী আকরাম হোসেন প্রমুখ। ১৬ জুন জারি হয় নিউজ পেপার্স ডিক্লারেশন অর্ডিন্যান্স। এই অধ্যাদেশের মাধ্যমে ২৯টি দৈনিক এবং ১৩৮টি সাপ্তাহিক ও সাময়িক পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেয়া হয়। মাত্র ৪টি দৈনিক পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকে। সরকার এই ৪টি দৈনিকের সম্পাদক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তরা হলেন ওবায়দুল হক, বাংলাদেশ অবজারভার; শেখ ফজলুল হক মনি, বাংলাদেশ টাইমস; এহেতেশাম হায়দার চৌধুরী, দৈনিক বাংলা ও নুরুল ইসলাম পাটোয়ারি, ইত্তেফাক। সংবাদপত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধানের খসড়া তৈরি করে দেন তোয়াব খান, রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি; শহীদুল হক, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ টাইমস ও এনায়েতুল্লাহ খান, সম্পাদক, হলিডে। দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গেলে শেখ মুজিব তাকে বলেছিলেন, টেলিভিশনে মিন্টুকে আমরা চাই। এনায়েতুল্লাহ খান একমাত্র সেই টেলিভিশনে বাকশালের নীতি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবে। এর আগে এনায়েতুল্লাহ খান একবার গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিছুদিন আটক ছিলেন। ২৯ জুলাই ১৯৭৫ তিনি শেখ মুজিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য শেখ মুজিব দুঃখ প্রকাশ করেছিলেন। বাংলার বাণীর সম্পাদক এবং বাকশালের অন্যতম সেক্রেটারি শেখ ফজলুল হক মনি ৯ আগস্ট এনায়েতুল্লাহকে বলেছিলেন তাকে বাংলাদেশ টাইমসের সম্পাদক পদে নিয়োগ দেওয়া হবে। শেখ মুজিবের সঙ্গে এনায়েতুল্লাহ খানের সাক্ষাৎকারের প্রসঙ্গ উঠে এসেছে পরবর্তীতে এনায়েতুল্লাহর লেখা শেখ মুজিবের উত্থান পতন নিবন্ধে। এনায়েতুল্লাহর মন্তব্য ছিল, আমার কারামুক্তির পর ২৯ জুলাই তার সঙ্গে দেখা হয়েছিল। বিক্ষিপ্ত পদচারণায় অস্থির শেখ মুজিবুর রহমান বলেছিলেন, পারহ্যাপ দ্য হোল থিং ওয়াজ আ সাবোটাজ। আই এম সরি ফর হোয়াট হ্যাপেন টু ইউ, বাট মাই হ্যান্ডস আর টাইট। আমার রাজনীতির দ্বিচারণ সত্ত্বেও আমি তার অসহায়তার কথা বিশ্বাস করেছিলাম, কেননা আমি জানি পুতুলের রাজনীতি কত নিষ্করুণ যে সেখানে রাজা সাজা যায়, কিন্তু ইচ্ছামতো রাজ্য শাসন করা যায় না।